জুলাই সনদ পরিবর্তন নিয়ে ব্যাখ্যা চায় বিএনপি। প্রতিবাদ করলে টিকতে পারবে না অন্তর্বর্তী সরকার, হুঁশিয়ারি নেতাদের। মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টিতে অপচেষ্টার অভিযোগ। যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। অনেক রদ বদল আছে, অনেক নতুনত্ব আছে। প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ হলে তিনি এই ব্যাপারে কিছু, আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। গণভোটের সময়সূচি সরকার ইসির উপর ছেড়ে দিল এনসিপি। সংস্কার ও নির্বাচন পেছানোর পাঁয়তারা দেখছেন নাহিদ। একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদের ইনুর বিচার শুরু। পলাতক 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও উস্কানির অভিযোগ। জাতীয়করণের দাবি আদায়ে অনড় ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবার বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির নির্বাচনের পর। রোজা শেষ হলে আলাদাভাবে আয়োজন করবে তাবলিগের দুই পক্ষ, জানালেন ধর্ম উপদেষ্টা। নিরাপত্তা ঝুঁকি এড়াতেই সিদ্ধান্ত। সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা। দিনাজপুরে অবৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ। ঘণ্টাখানেক বন্ধের পর অভিযানে গুঁড়িয়ে দেয়া হলো 5 শতাধিক স্থাপনা। 3 দশক ধরে স্বপ্নের প্রকল্প হয়েই আছে পূর্বাচল নতুন শহর। ফায়ার সার্ভিসের জমিতে রিসর্ট, মালিক আর কর্তৃপক্ষকে ম্যানেজ করে রমরমা বাণিজ্য। সব জেনেও চুপ রাজুক। দেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর 10 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। 7 নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং 7 নভেম্বরের যে আপনার দর্শন, সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই স্বাক্ষর করি, কিন্তু দুঃখজনক হলো
কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে। আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা আমাদের হাতে দিল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। গণভোটের দিন মুখ্য নয়, জুলাই সনদের আদেশ জারি করাই মুখ্য, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আদেশ জারি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত নির্বাচন আর বিএনপি সংস্কার পেছাতে চায় বলে অভিযোগ নাহিদের। জানান, এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। চলতি মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থী তালিকা। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট হলে ভালো, তবে নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। তবে চলতি মাসের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয়, এটা আগে হলে ভালো। দ্রুত সময়ের মধ্যে, এটা এই মাসের মধ্যেই এই আদেশ জারির বিষয় থেকে আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান নাহিদ ইসলামের। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনে আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এ মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থীদের তালিকা। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয়, তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছেন। মেজর ইস্যু বলে আমরা মনে করি না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে এক ফোনালাপে হাসানুল হক ইনুকে শেখ হাসিনা বলেছিলেন তারা রণক্ষেত্রের সাথী। সে সময় আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় হাসানুল হক ইনুকে। কিভাবে দমন পীড়ন চালানো যায়, ব্লক রেড দিয়ে কিভাবে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে তার পথ বাতলে দিয়েছিলেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ নেতা ইনু। রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ার আরেক হত্যা মামলায় 3টি অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দেন। কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন ইনুর দাবি আমলে নেওয়ার সুযোগ নেই। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। চোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে
তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক সংকটে শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 6ষ্ঠ দিনের আপিল শুনানিতে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। পরে শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এই 13 অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল করা হয়েছে এটা সমীচীন হয়নি এবং এই বাতিলের বিরুদ্ধেই আজকে এই রিভিউ পিটিশন চলছে এবং রিভিউ পিটিশনের গ্রাউন্ড দেওয়া হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায় আমরা বলেছি এটা অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচ্যুত হয়েছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে। জাতীয়করণের দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এই মুহূর্তে প্রেসক্লাব এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, জাতীয়করণ প্রত্যাশী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন 21তম দিনে গড়িয়েছে এবং তাদের 21তম দিনের এই আন্দোলনে দ্বিতীয়বারের মতো পুলিশি বাধার মুখে পড়েছেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের যমুনা অভিমুখে লং মার্চ করার কথা ছিল। দুপুর 2টোর দিকে তারা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে সেই লং মার্চ কর্মসূচিটি শুরু করে। এর আগে সকাল থেকেই শিক্ষক নেতারা এখানে বলছিলেন যদি আজকের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হয়, যদি তাদের যে সরকারিকরণের স্বপ্ন তারা 40 বছর ধরে দেখে আসছেন, অনেকেই বিনা বেতনে এখানে কাজ করছেন, সেই সরকারিকরণের স্বপ্ন বাস্তবায়িত করে যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন দেয়া না হয়, তবে তারা যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন। এই ঘোষণা তারা আজ সকাল থেকে দিয়েছিলেন। তবে এর আগে শনিবার তারা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে যদি দাবি মেনে নেওয়া না হয় তবে তারা যমুনা অভিমুখে লং মার্চ করবেন। তবে এর আগে শিক্ষকরা গেল 27 অক্টোবর একইভাবে সচিবালয় অভিমুখে যখন লং মার্চ কর্মসূচি পরিচালনা করেছিলেন তখন তারা পুলিশি বাধার মুখে পড়েছিলেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেস ক্লাবের সম্মুখে পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং ব্যারিকেড দেওয়ার কারণে শিক্ষকদের সেই লং মার্চটি কিন্তু আটকে গেছে এবং শিক্ষকরা সেখান থেকেই স্লোগান দিচ্ছেন, তারা তাদের জাতীয়করণের দাবিগুলো তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাব পল্টন এই পুরো এলাকার যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। গোটা এলাকার মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। একই সঙ্গে এখানে আগত যে শিক্ষকরা রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে শিক্ষকরা এসেছেন, তারা তাদের সারাদিনের এই কর্মসূচি শেষে যখন তারা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রাটি পুলিশি বাধার মুখে পড়েছেন। তারা এখনও এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের জাতীয়করণের যে দাবি, সে দাবিটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ করছেন। একই সঙ্গে আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। আমরা দেখেছি আজ সকালের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল এই প্রেস ক্লাবে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এসে সংহতি জানান এবং তারা বলেছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিহীন একটি সরকার থাকার পরেও মাদ্রাসার শিক্ষকরা এভাবে রাস্তায় নেমে আসছেন, যেটি অত্যন্ত দুঃখজনক। এরপরে আমরা গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেনকে দেখেছি এখানে আসতে। তিনি এসে বলেছেন যে সরকারের কাছে শিক্ষকদের এই ন্যায্য দাবিটি পৌঁছাচ্ছে না। যেহেতু শিক্ষকদের এই ন্যায্য দাবিটি সরকারের কাছে পৌঁছাচ্ছে না, সেহেতু শিক্ষকদের উচিত হবে রাজপথে থাকার জন্য এবং তিনিও শিক্ষকদেরকে রাজপথে থাকার জন্য আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য শিক্ষকদেরকে বলেছেন এবং গণ অধিকার পরিষদ শিক্ষকদের ন্যায্য দাবির পাশে আশ্বাস
দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তাদের যে আন্দোলন কর্মসূচিটি রয়েছে সেই আন্দোলন কর্মসূচিটি থেকে তারা পিছনের দিকে ফিরে যাওয়ার হয়তোবা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের উপরে শিক্ষক রয়েছেন, তারা একটু আগেও ব্যারিকেডের উপর থেকে ভাষণ দিচ্ছিলেন। ব্যারিকেডের উপর থেকে তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে, প্রয়োজন হলে তাদের লাশ ফেরত যাবে। কিন্তু তাও তারা জাতীয়করণের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি নিয়ে তারপর তারা ঘরে ফিরে যাবেন। আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব এই এলাকায় শিক্ষকদের 21 দিন ধরে শিক্ষকরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কর্মসূচি এর আগে 28 জানুয়ারি 2025 তারিখে শিক্ষকদের এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো যে রয়েছে বাংলাদেশে অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সকল মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে এমন একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এই সিদ্ধান্তের বাস্তবায়ন না হয় শিক্ষকরা 21 দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। আজকে আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাব এলাকায়। আন্দোলন পরিস্থিতির সবশেষ তথ্য জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পর অনুষ্ঠিত হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, এবারও তাবলিগ জামাতের দুই পক্ষ সাদ ও জুবায়ের পন্থীদের আলাদা আলাদা ইজতেমা অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দলভি এবং মাওলানা জুবায়েরের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইজতেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা। দিনাজপুরে অভিযানে গুঁড়িয়ে দেয়া হলো সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা 5 শতাধিক স্থাপনা। উচ্ছেদের পর সেখানে তৈরি হবে 4 লেনের রাস্তা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। সড়ক প্রশস্তকরণের অভিযান চলবে 2 দিন। রোববার সকালে দিনাজপুর শহর থেকে খানপুর পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে ভ্রাম্যমাণ আদালত। এই সময় বহু দোকানদার ও ব্যবসায়ী নেমে আসেন রাস্তায়। ঘণ্টাব্যাপী বন্ধ থাকার পর আবারও শুরু হয় অভিযান। প্রথম দিনে উচ্ছেদ করা হয় 5 শতাধিক অবৈধ স্থাপনা। হঠাৎ নোটিশ মাইকিং এ আমাদেরকে দোকান খালি করতে হয়েছে, ভাঙচুর অভিযান চালানো হচ্ছে, যার জন্য আমার বাবার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখানে কর্মজীবী, লক্ষ লক্ষ মানুষ এর উপর জীবিকা নির্বাহ করে চলে। এখন আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই দোকানগুলো কোথায় যাবে? ভাঙে যদি এটা উনি সংস্কার করে উনি কাজে লাগায় তাহলে তো অনেক ভালো। আমরা তো এটা লিজ দিচ্ছি, আমরা তো প্রতি বছর সরকারকে ট্যাক্স দিই, আমাদের কাগজ আছে, ডিসিআর আছে। 1942 সালের গেজেটের পর গেল 83 বছরে এসব জমির রেকর্ড ও নথিভুক্ত করেনি সড়ক বিভাগ, ফলে বেচেকেনা হয়েছে ইচ্ছে মতো। আমরা একত্রে বসে আলোচনা সাপেক্ষে সড়ক ও জনপথের এই মুহূর্তে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ জায়গা
80 থেকে 85 ফিট ছেড়ে দিয়ে আপাতত আমরা জনগণকে বুঝে ছাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি। গণবিজ্ঞপ্তি জারির পাশাপাশি উচ্ছেদের আগে মাইকিং করে সড়ক বিভাগ। ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি চিহ্নিত করা হয় লাল দাগ দিয়ে। এখানে রাইট অফ ওয়ে থেকে আমাদের 120 ফিট রাস্তা আছে সড়কের মালিকানা, মাত্র 20 ফিট রাস্তা আছে, বাকি সবই অবৈধ দখল হয়ে গেছে। এখান থেকে আমরা 85 ফিট রাস্তা দখল মুক্ত করবো আজকে, এবং এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের 4 লেনের একটি প্রজেক্ট প্রক্রিয়াধীন আছে। দিনাজপুর সদরের পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার সড়কের দুপাশে অন্তত 2000 স্থাপনা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ। সময় সংবাদ, দিনাজপুর। এই মুহূর্তে দিনাজপুরের পুলহাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, দিনাজপুর সড়ক বিভাগের যে আজকের যে উচ্ছেদ অভিযান সেটা কিন্তু এখনো চলমান। পুলহাট থেকে আপনার খানপুর পর্যন্ত যে 1 থেকে 12 কিলোমিটার রাস্তার দুই ধারে যে অবৈধ স্থাপনা, সেই স্থাপনা কিন্তু সকাল 10টা 20 থেকে সড়ক বিভাগের যে উচ্ছেদ অভিযানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু আপনার উচ্ছেদ অভিযান শুরু করেছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু প্রায় 2 শতাধিক দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং চাল কলের যে আছে সেটা কিন্তু আপনার উচ্ছেদ হয়েছে, এবং এটি কিন্তু খানপুর পর্যন্ত যাবে। এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন আপনার সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চৌধুরী, তিনি যেটা বলেছেন যে 1942 সালে এই আপনার এই যে সড়ক বিভাগের যে জায়গাটি 1 থেকে 12 কিলোমিটার, এটা কিন্তু গ্যাজেট হয়েছে, গ্যাজেট নোটিফিকেশন হয়। তারা বলছে যে তাদের জায়গা, তারা লিজ নিয়ে এখানে ছিল, ব্যবসা তারা করতো, কিন্তু এখন তাদের প্রয়োজনে তারা জনস্বার্থে এটাকে আপনার উচ্ছেদ অভিযান শুরু করেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, এখানে বড় বড় আপনার 3টি ব্যাংক আছে, এই ব্যাংকগুলো কিন্তু ভাঙা পড়েছে, এবং বড় বড় যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো কিন্তু সামনের অংশটা তারা ভেঙে ফেলেছেন। এবং এখানে যারা অংশ নিয়েছেন, বিশেষ করে আমরা পুলিশ দেখছি, র্যাব রয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, এবং আপনার সড়ক বিভাগের কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এই অভিযানে আপনার নেতৃত্ব দিচ্ছেন। এবং 2 দিন ব্যাপী এই যে আপনার উচ্ছেদ অভিযান, এই অভিযানে আপনার আজকে প্রথম দিন এবং আগামীকাল এটা চলবে। তারা যেটা বলেছেন যে 120 ফিট রাস্তা, চওড়া রাস্তা, এটা তারা অভিযান চালাবেন। পরে তারা এটা 85 ফিট রাস্তা তারা এটা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, এবং তারা বলছেন যে এই অভিযান চলমান রয়েছে। আমার কাছ থেকে পুলহাট ডিস্ট্রিক্ট শিল্পনগরী থেকে উচ্ছেদ অভিযানের সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। প্রায় 3 দশক কেটে গেলেও পূর্বাচল নতুন শহর প্রকল্প এখনও কেবলই স্বপ্ন। কিন্তু বরাদ্দকৃত বিভিন্ন প্লটে একের পর এক গড়ে উঠছে রিসর্ট সহ অনুমোদনহীন নানা স্থাপনা। সবকিছু জেনেও চুপ রাজুক। একরকম মালিক আর কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলে এসব রমরমা বাণিজ্য। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত দেখব আলামিন তুষারের প্রতিবেদনে। এখানে ক্লোজ লেখা আছে, কি বন্ধ? পূর্বাচল নতুন শহরের 28 নম্বর সেক্টর, 4.7 একর জমি জুড়ে দৃষ্টিনন্দন এই রিসর্টের নাম দ্য স্পট। আগে থেকে বুকিং দিলে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্ভব এখানে। তবে রাজুকের ওয়েবসাইটে থাকা এই সেক্টরের নকশায় এখানে তো এমন কিছু থাকার কথা নয়। পূর্বাচলের 3টি ফায়ার স্টেশনের একটি হবার কথা এখানে, তার বদলে আছে 2টি কটেজ আর একটি রেস্টুরেন্ট। রিসর্ট পরিচালনাকারীদের দাবি অনুমতি নিয়ে স্থাপনা নির্মাণ করেছেন তারা, যদিও কাগজপত্র দেখতে বনানী মূল অফিসে যেতে চাইলে বেঁকে বসেন তিনি। এখানে ক্লোজ লেখা। ফায়ার সার্ভিসের যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আমরা বাউন্ডারি করে এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে লিজ নিয়ে বিজনেস করছি। প্রতি মাসে আমরা এটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাড়া দিয়ে আসছি। আমাদের কাছে সব লিগ্যাল ডকুমেন্টস, লিগ্যাল ইনফরমেশন আছে। বনানী অফিসের লোকেশনটা আসলে এখন দিতে যাচ্ছি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ফায়ার ফাইটার কল্যাণ তহবিলের মতো কোনো এক ট্রাস্টের মাধ্যমেই মিলেছে অনুমতি, যদিও সংস্থাটির মহাপরিচালক এ ব্যাপারে কোনো উত্তর দেননি। জানালেন দ্রুতই সেই রিসর্ট বন্ধে ব্যবস্থা নেবেন। অলরেডি ওই প্রতিষ্ঠানকে আমরা এখান থেকে এক্সটিগেট করতে বলেছি, এবং আমরা ওখানে ফায়ার স্টেশন করার জন্যই জায়গাটা আমাদের নির্ধারিত, এবং আমরা ফায়ার স্টেশনেরই পরিকল্পনা করেছি। অভিযোগ আছে এমনই আরও অনেক প্লট কিংবা ফাঁকা জায়গা অনুমোদিতভাবেই ব্যবহৃত হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে, আর পকেট ভারী হচ্ছে রাজুক সহ সংশ্লিষ্টদের।
এসব অনিয়মের ব্যাপারে উত্তর মেলেনি রাজুকের। প্রকল্প পরিচালক, জনসংযোগ কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ হয়ে রাজুক চেয়ারম্যান দফায় দফায় চেষ্টা করেও মেলেনি কারো সাক্ষাৎ, কেবলই অজুহাতের ফুলঝুরি। নগর পরিকল্পনাবিদ বলছেন, জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে ব্যবহার সংবিধান বিরোধী। জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়েছে, এটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 20 এবং 21 জনকল্যাণ রাষ্ট্রের দায়িত্ব নীতির পরিপন্থী। কেবল আইনি অপরাধ নয়, এটি নৈতিক ব্যর্থতার জাতীয় প্রতীক। সবশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রকল্পের 96% ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে, আর আবাসিক প্লট হস্তান্তর করা হয়েছে 24,560টি, আর ইজারা দলিল হয়েছে 23,500। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জানুয়ারি থেকে সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে গ্রিন বিল্ডিং কর্মশালায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক সহ সবাইকে একটি নির্দেশনা তৈরির অনুরোধ জানান রিজওয়ানা হাসান। বলেন, এই নির্দেশনার উপর ভিত্তি করে জানুয়ারি থেকে নির্মাণ হতে যাওয়া সরকারি ভবনগুলো গ্রিন বা সাস্টেইনেবল বিল্ডিং হিসেবে গড়ে উঠবে। আমার উদ্দেশ্য হচ্ছে এটা করা যে আমরা একটা বাধ্যতামূলক ডিরেক্টিভস দিয়ে যাই। সেই বাধ্যতামূলক ডিরেক্টিভসটা আমার ধারণা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের অধীনে দেওয়া সম্ভব। তারপরে জানুয়ারি থেকে আমরা নিয়ম করে দিই যে তখন থেকে যত সরকারি বিল্ডিং হবে সকল সরকারি বিল্ডিং যাতে এই বিধানগুলো মেনে চলে, যাতে 12টার সময় এসে বাতি জ্বালায় আমাদেরকে মিটিং করতে না হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে নবীনগর উপজেলার গনি শাহ মাজারের পাশের হোটেলে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নূরজাহানপুর গ্রামের মনেক ডাকাতের ছেলে শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলছিল। রাতে শিপন মাজারের পাশের হোটেলে গেলে রিফাত গুলি চালায়। এতে শিপন ও হোটেলের কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হন। এই খবর ছড়িয়ে পড়লে মনেকের নেতৃত্বে বিক্ষুব্ধরা তালতলা গ্রামে ইমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এতে শিক্ষক ইমরান গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপন। বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে 3 জনের। নিহত একজনের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। অন্য 2 জনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে সিআইডি। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ। ঘটনা রাত 2:30টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হিলালিপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়ি থেকে 3টি গরু চুরি করে পালাচ্ছিল একটি চক্র। টের পেয়ে ধাওয়া করে এলাকার লোকজন। প্রাণ বাঁচাতে নাসিরাবাদ এলাকার একটি পুকুরে ঝাঁপ দেন তারা। এ সময় 3 জনকে ধরে ফেলে স্থানীয় জনতা। বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যেক দিনই গরু চুরি হয়, গরুগুলা সেও থাকে। এমন রাতে আসে যে এক বাড়িতে 4টা বা 5টা গরু পালে, ওই 5টা গরু সবাই ট্রাকে তুলে নিয়ে যায়। আচ্ছা, এই জায়গায় ধরা পড়ে গেছে, গণপিটুনিতে মারা গেছে। অনেক লোক, হিজাব ছাড়া লোক, পাবলিকে পুকুর থেকে তুলে তারপরে মারা ফেলেছে, গণপিটুনিতে মারা গেছে। তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সিআইডির একটি ফরেনসিক টিম এসে তারা লাশ শনাক্তকরণের চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা একজনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। অন্য 2 জনের এখন পর্যন্ত পরিচয় সিআইডির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়নি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তো পেয়ে যাব। লাশ এখন ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করব। নিহত 3 জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তার নাম কাউসার আলী। তিনি বগুড়ার শিবচর উপজেলার দামুরা গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, গাইবান্ধা। দোকান বসানোকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোডে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পেপার বাবু ও মোবারক নামে 2 জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে বাকবিতণ্ডা, পরে হামলা চালানো হয় রাসেলের ওপর। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় রাসেলের। এই ঘটনায় আহত হন একজন। পুলিশ জানায়, চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে পেপার বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল। মূলত চাঁদাবাজির টাকার
ভাগ বাটোয়ারা এবং দুই পক্ষের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। মরণ নেশা আইস, ইয়াবা আর হেরোইনের মতো এখন গাঁজা পরিবহনেও অভিনব সব পন্থার আশ্রয় নিচ্ছে মাদক কারবারিরা। বিক্রির জন্য মজুত করতেও আশ্রয় নিচ্ছে নিত্য নতুন বিশেষ কায়দা। কখনো জরুরি সেবা ওষুধ পরিবহনের কাভার্ড ভ্যানের বিশেষ চেম্বারে, কখনো প্রাইভেট কারের সিটের নিচের চেম্বারে, কখনো বিছানায় তোষক, এমনকি ডাইনিং টেবিলের নিচে বিশেষ চেম্বারেও রাখা হচ্ছে গাঁজা। গত 7 মাসে 8টি অভিযানে 450 কেজি গাঁজা উদ্ধার ও 18 জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র‍্যাব 2। দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে মাদকগুলো ঢাকায় এনে বিক্রির চেষ্টা করেছে কারবারিরা। মাসুদুর রহমানের রিপোর্ট। গভীর রাতে চট্টগ্রাম থেকে বিশাল কাভার্ড ভ্যান ঢুকছে ঢাকায়। জরুরি সেবার নামে কাভার্ড ভ্যানে আসছে ওষুধ। গোপন সংবাদের ভিত্তিতে এটিকে আটক করে র‍্যাব। তথ্য ছিল বিপুল মাদক আছে গাড়িতে। পুরো গাড়ি খুঁজেও মিলছিল না মাদক, গাড়ি ভর্তি ওষুধ। অবশেষে গাড়ির সামনের ইঞ্জিনের কেবিনে মেলে বিশেষ চেম্বার, সেখানে ওষুধের বস্তায় ভরা গাঁজার প্যাকেট। 32 কেজি গাঁজা সহ আটক করা হয় 2 কারবারিকে। চক্রের সদস্যরা ওষুধ সহ বিভিন্ন জরুরি সেবার নামে দীর্ঘদিন ধরে মাদক আনছিল ঢাকায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ট্রাকে সামনে কেবিনে বিশেষভাবে রক্ষিত অবস্থায় 32 কেজি গাঁজা 2টা বস্তায় রক্ষিত উদ্ধার করা হয় এবং 2 জনকে আটক করা হয়। অসৎ উপায়ে লাভ এবং লোভের বশবর্তী হয়ে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে আসে এবং দীর্ঘদিন ধরে তারা এই কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছে। শুধু কাভার্ড ভ্যান নয়, মাইক্রোবাসের সিটের নিচে বিশেষ চেম্বার, আবার কখনো গাড়ির ব্যাগ ডালায় কাপড়ের ব্যাগেও পরিবহন হচ্ছে গাঁজা। পরিবহনের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে মজুত করতেও ব্যবহার করা হচ্ছে বিশেষ পন্থা। নির্মাণাধীন ভবনের বেসমেন্ট তো বটেই, বেডরুমের বিছানার তোষকের নিচেও বিশেষ কায়দায় লুকিয়ে বিক্রি হচ্ছে গাঁজা। এমনকি ডাইনিং টেবিলের নিচের বিশেষ চেম্বারেও মিলছে মাদক। মাদক পরিবহনের জন্য এই নিত্য নতুন কৌশল ব্যবহার করছে। আমরাও এই কৌশলগুলো আমরা ফলো করে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করছি। গত 7 মাসে র‍্যাব 2 ঢাকা ও এর আশপাশে 8টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে 450 কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি 18 জনকে গ্রেফতার করেছে। এসব অভিযান থেকে অভিনব সব পন্থার চিত্র উঠে আসে। মাদক শুধু বায়ার, কনজিউমার আর সেবনকারীদের মধ্যে সীমিত অভিযান পরিচালনা করলে এটা চলবে না। মাদক বিক্রয় লব্ধ অবৈধ অর্থের মাধ্যমে তারা যে স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। কারবারিরা যত পন্থায় রপ্ত করুক, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারবে না বলে হুঁশিয়ারি র‍্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের তোড়জোড় যত বাড়ছে, ততই স্নায়ুচাপ বাড়ছে আর্থিক খাতে। রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে এলসির চাপ ও নির্বাচনের পর দেশি বিদেশি বিনিয়োগের পথ সহজ রাখতে বাজারে নিরবচ্ছিন্ন ডলার সরবরাহ সহ নীতি সহায়তার বড় ধরনের প্রস্তুতি জরুরি। তবে ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র ডলার সরবরাহ বা সুদের হার কমিয়ে নয়, কর পরিকল্পনা ও আমদানি রফতানি সহজ করতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংক বলছে, ত্রিমুখী চাপে চাহিদার তুলনায় বর্তমান রিজার্ভ যথেষ্ট হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। রমজানকে সামনে রেখে নিত্যপণ্য আমদানি বাড়ছে। স্বাভাবিকভাবেই বাজার স্থিতিশীল রাখতে বছরের এই সময়ে খাদ্যপণ্য আমদানিতে গুনতে হয় মোটা অঙ্ক। আন্তর্জাতিক বাজার দর আর পরিবহনের খরচের উপর নির্ভর করে প্রতি বছরই এলসি খোলার আর্থিক আকারও হয় প্রায় দ্বিগুণ। এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শিল্প ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। গত বছরের 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতির সময়টি বাদ দিয়ে স্বাভাবিক সময় ধরলে 2023 সালের এই সময়ের তুলনায় তা কিছুটা কম। অন্যদিকে দেশীয় বিনিয়োগকারীদের মতো বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন নতুন সরকারের অপেক্ষায়। ফলে আসছে 6 মাসে ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছে আর্থিক খাত। ইলেকটেড গভর্নমেন্ট আসলে ব্যবসা বাণিজ্য একটা চাঙ্গা ভাব থাকবে। এই আমরা এখন রিজার্ভ নিয়ে যত স্বস্তির মধ্যে আছি,
খুব স্বস্তিদায়ক অবস্থায় থাকা যাবে না যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। একই সাথে ভোগ্যপণ্যের আমদানির চাপ, আরেকদিকে শিল্প কাঁচামাল আমদানির চাপ। ব্যবসায়ীরা বলছেন এই 6 মাসের পরিস্থিতির উপর নির্ভর করছে কতটা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যেখানে আমাদের 6 থেকে 8% লেভেলে জিডিপি গ্রোথ ছিল, সেটা 3 থেকে 4% লেভেলে নেমে এসছে। সো এইখান থেকে বেরোতে গেলে আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। নির্বাচনের পর শুধুমাত্র ঋণের সুদের হার কমানো বা বাজারে ডলারের তারল্য ঠিক রাখা নয়, নির্বাচিত সরকারের বন্দর ব্যবস্থাপনা ও কর নীতির উপর নির্ভর করবে বেসরকারি বিনিয়োগে কতটা জোয়ার আসবে। ফিসকাল এক্সপানশনও যেমন জরুরি, তেমনি প্রাইভেট সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা, সেটা শুধুমাত্র যে সুদের হার দিয়ে ডিটারমিন হবে তা না, আরও তো অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই পলিটিক্যাল স্টেবিলিটি, এনার্জি সাপ্লাই থেকে শুরু করে আমাদের যে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিওর, যেটা যে জাহাজ থেকে নামার পরে কন্টেনার পোর্ট থেকে বের করতে, এই প্রসেসটাকে 2 থেকে 3 সপ্তাহের বেশি লেগে যাচ্ছে। সো এই আসলে তো আমাদের জন্য দরকার ছিল এই জায়গাটাতে একটা ইমপ্রুভমেন্ট করা। গত বছর আমদানি বাড়ার সাথে সাথে বেড়েছিল আমদানিকারকের সংখ্যাও, ফলে এবার অর্থ পাচার রোধে সেদিকেও নজরদারি রাখা হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছে দাতা সংস্থা IMF। সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। সংস্থাটির পরামর্শ, দেশে কাঙ্ক্ষিত পর্যায়ে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুদ হার কমানো যাবে না। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডি বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এছাড়া যোগাযোগ রক্ষা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গেও। একই সঙ্গে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে সচেতনতা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি। একবার রোপণে বছরে 2 বার নয় 3 বার পাওয়া যেতে পারে পেরিনাইল রাইস বা বহু বর্ষজীবী ধান। পাশাপাশি শুধু উঁচু জমিতেই নয়, দেশের বেশিরভাগ কৃষি জমিতে এই জাতের ধান আবাদ কিভাবে ছড়িয়ে দেওয়া যায় চলছে সেই গবেষণা। রাজশাহী প্রতিনিধি আলতাফ হোসাইনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন মুরসালিন হক জুনায়েদ, ছবি তুলেছেন আব্দুস সালাম। নতুন করে চারা রোপণ ছাড়াই বহুবার ধান উৎপাদন সম্ভব। একবার রোপণ করলে ধারাবাহিকভাবে 5 বছর পর্যন্ত বছরে 2 বার ফসল সংগ্রহ করা যাবে। মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই বহু বর্ষজীবী ধানের উৎপাদন চলছে গাজীপুর, ফরিদপুর, রাজশাহী ও দিনাজপুরে। বহু বর্ষজীবী ধান চাষের ক্ষেত্রে প্রথম মৌসুমের ধাপগুলো সাধারণ ধান চাষের মতোই, তবে দ্বিতীয় মৌসুম থেকে ধানের চারা মাটির নিচে থাকা কাণ্ড থেকেই জন্মায়। কৃষকরা বলছেন 105 দিনে পরিপূর্ণ ধানের এই জাত পাল্লা দিচ্ছে স্থানীয় পর্যায়ের অন্যান্য ধানের সঙ্গে। বর্তমানে কাঠা প্রতি 1 মনেরও বেশি পাওয়া যাচ্ছে এই খাদ্যশস্য। বিঘাতে যদি 10,000 টাকা মোটামুটি খরচ আছে, সার, বীজ, পানি সব মিলে, তাতে আপনার 4,000 টাকা খরচ করলেই 1 বিঘা ভূমি হয়ে যায়। সেকেন্ড সিজন থেকে হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের ধানের যে আছে স্টেম আছে, এখান থেকে 10 সেন্টিমিটার আমরা রেখে দিয়ে তার উপর থেকে কাটে। এই ধানের জন্য আমাদের একটু হাইল্যান্ড প্রয়োজন আর কি। গবেষকরা জানান, বহু বর্ষজীবী ধান কেবল উৎপাদন বাড়াবে না, বরং শ্রমব্যয় কমাবে 58% এবং উৎপাদন খরচ সাশ্রয় করবে 49%। বড় একটা খরচ কিন্তু ধানের যাই চারা লাগানো, জমি তৈরি এবং পরবর্তীতে হারভেস্ট এবং থ্রেশিং। তো বড় খরচ আমরা 50% আমি এখানে কমিয়ে দিতে পারছি। বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT জানিয়েছে, উৎপাদন সময়সীমা এবং পরিমাণ বিবেচনায় বছরে 3 বার কিভাবে এই ধান উৎপন্ন করা যায় এখন চলছে সেই পরীক্ষা। আরও কয়েকটা এলাকায় পরীক্ষামূলক চাষ আবার করব। ওই এলাকায় তো ভালো হয়েছে, কিন্তু ওরকম এলাকা হবে কিনা, তাহলে 3 ফসল করা যায়। এখন শুরু করতে হবে যে বছরে কোন সময় শুরু করব, কোনটা এটা ঠিক করতে হবে। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেন জাইহু উদ্ভাবিত বহু বর্ষজীবী ধান নিয়ে দেশে উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন IUBAT-র গবেষকরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। লটারি ভিত্তিক ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। সকালে ভর্তি পদ্ধতি পরিবর্তনের দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, লটারি পদ্ধতিতে ভর্তি সম্পূর্ণ ভাগ্য নির্ভর। এতে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানান। সমাবেশে অভিভাবকরাও যোগ দেন। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন।
তোমার তো প্রপার যোগ্যতা নাই, তুমি তো রাজুকে পড়ার জন্য তুমি তো এলিজিবল না। এই ধরনের জিনিসগুলো যখন একটা স্টুডেন্টের কনস্ট্যান্টলি ফেস করা লাগে, তখন আপনার বুঝতে হবে যে হচ্ছে তার মেন্টাল হেলথটা কোন লেভেলে যায়। লটারি সিস্টেমকে টোটালি বাতিল করে অ্যাডমিশন সিস্টেমকে চালু করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে আমাদেরকে পারমিশন দিতে হবে, আমাদের কলেজকে পারমিশন দিতে হবে যে আমাদের কলেজ আগামী ডিসেম্বরে যেই ছাত্রদের ভর্তি নেওয়া হবে, এদেরকে অ্যাডমিশনের ভিত্তিতে ভর্তি নেওয়া, অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। এই রাজুক কলেজ, এই কলেজে কোনো লটারি চলবে না। আমরা অভিভাবকের পক্ষ থেকে বলছি এই লটারি বাতিল করতে হবে। গাইবান্ধার মাইনুল হক উন্নত জীবনের আশায় গিয়েছিলেন আফ্রিকার দেশ সুদানে, কিন্তু দেশটির গৃহযুদ্ধ বিভীষিকা বয়ে আনে তার জীবনে। হারিয়ে যায় পাসপোর্ট সহ সব বৈধ কাগজপত্র। ফেরারি হয়ে পালিয়ে পালিয়ে কাটিয়েছেন দীর্ঘ সময়। অবশেষে ১৯ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ফিরেছেন নিজ মাতৃভূমিতে। শাহিন আলমের রিপোর্ট। এই কান্না বাঁধ ভাঙা আনন্দের, গড়িয়ে পড়া প্রতিটি ফোঁটা অশ্রুজল উচ্ছ্বাস প্রকাশ করছে মুক্তির। ১৯ বছর আগে দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় গাইবান্ধার সুন্দরগঞ্জের মাইনুল হক পাড়ি জমান আফ্রিকার দেশ সুদানে। প্রথম ২ বছর ভালোই কাটছিল, হঠাৎ তার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। একদিন অস্ত্রধারীরা তাকে জিম্মি করে নিয়ে যায় টাকা পয়সা সহ সবকিছু, সঙ্গে গেছে সব বৈধ কাগজপত্র। তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে। মাইনুলের ভাষ্য, সেদিনের পর থেকে বনে জঙ্গলে নাওয়া খাওয়া ছেড়ে পালিয়ে পালিয়ে কাটছিল তার জীবন। কারারুদ্ধ ছিলেন 2 দফায়, ভোগ করেছেন অবর্ণনীয় শারীরিক মানসিক যন্ত্রণা। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেশে ফিরেছেন তিনি। কি আমাদের অবস্থা শুরু হয় যখন আবার নদীতে কোনো ছাত্র হিসেবে পাঠায় আসছে। বারবার পর আমি আর আমার সাথে কেমন আমি একা, কাছে আর কিছু ছিল না। আর জঙ্গল দিয়ে কেমনে আমি ওখানে 17 দিন একদিনও আমি খাইনি। ওরা আর হাঁটতে পারি না, চলতে পারি না। বাইরে বলা ভাই অনুষ্ঠানে আমরা আছি, আপনার জন্য আমরা দেখি আমি কী করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সরকার থেকে ইয়ে করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে। মাইনুলের বড় ভাই জানান, তারা ভেবেছিলেন মাইনুল হয়তো মারা গেছেন। অপ্রত্যাশিতভাবে ভাইকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত তারা। আল্লাহ যে আমাদের ভাইকে ফেরত দিয়েছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। দীর্ঘদিন পর গাইবান্ধার সুন্দরগঞ্জের নিজ বাড়িতে ফিরেছেন মাইনুল হক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি সইয়ের পরও নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। টানা 5ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে খান ইউনিস ও উত্তর গাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হলো। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজা সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করেন। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়। ক্যালকেলিয়ার পূর্বে ফালাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্বকাপের খবর। ফাইনালের টিকিট নিয়ে তুল কালাম। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ভারত, এমন প্রত্যাশায় স্বাগতিক দর্শকদের মাঝে টিকিটের চাহিদা তুঙ্গে। সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে লড়বে হারমনপ্রীত কৌরের দল। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ভারতের মতো প্রথম শিরোপার হাতছানি সাউথ আফ্রিকার সামনেও।
গোটা আসর জুড়ে দারুণ ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা, তবে সেমিফাইনালে ভারতীয়দের পারফরমেন্সে আত্মবিশ্বাসী বেশি স্বাগতিক দর্শকরা। ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে 1.5 লাখ টাকা পর্যন্ত। এই নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ভারত, তবে মুখোমুখি পরিসংখ্যানে প্রোটিয়ারা কিছুটা এগিয়ে থাকবে। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ নিবিড়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।